2026 বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হয়ে গেছে, 16টি দল বাদ পড়ে গেছে, টিকে আছে 32টি দল। প্রত্যাশিত যাদের কাছে পারফরমেন্স ছিল, ফ্রান্স, আর্জেন্টিনা এবং অন্যান্য বড় বড় দল আমরা দেখেছি, তারা প্রত্যাশিত পারফরমেন্স করে চলে এসেছে এই শেষ 32-এর লড়াইয়ে। আবার চমক দেখিয়েছে কেপ ভার্দের মতো দলগুলো, বাদ পড়ে গেছে উরুগুয়ের মতো দল। একই সঙ্গে আমরা জেনে গেছি এই সেরা 32 থেকে ফাইনাল পর্যন্ত কোন দলের সামনে কি সমীকরণ। সেই সবকিছু নিয়ে আজ আমরা কথা বলবো দ্য ডেইলি স্টারের এই বিশেষ আয়োজনে। নর্মালি আমরা কথা বলি ফিভার পিচ, যেটা আমাদের লাইভ অনুষ্ঠান হয়। আজকে যেহেতু রাউন্ড অফ 32 শুরু হচ্ছে, সে কারণে আমরা কথা বলবো একটা ভিন্ন সেট আপে। আগামীকাল থেকে আবার আমরা ফিভার পিচে ফেরত যাব। আমার সঙ্গে আছেন আমার ডেইলি স্টারের যারা সহকর্মীরা, আমরা স্পোর্টস সেকশনের। শুরু করতে চাই নাবিদকে দিয়ে। আমরা কালকে রাতে দেখলাম পর্তুগালের ম্যাচ ছিল কলম্বিয়ার সঙ্গে। সো পর্তুগাল, ধারণা করা হচ্ছিল যে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সঙ্গে একটা সম্ভাবনা ছিল দেখা হওয়ার, কিন্তু পর্তুগাল যেহেতু সেকেন্ড হয়েছে, তারা একটা অন্য ব্র্যাকেটে চলে গেছে। তো এটা পর্তুগালের জন্য কতটা ইজি হলো বা আর্জেন্টিনার জন্য কতটা সহজ হলো? টু বি অনেস্ট, পর্তুগালের খেলা দেখে মনে হয়েছে হচ্ছে যে দে ওয়ান্টেড টু অ্যাভয়েড দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স সামহাউ। অ্যান্ড আরেকটা জিনিস, মানে আমি যেটা বলবো সেটা হচ্ছে পর্তুগালের যেই মানে ম্যাচটা দেখলাম ডিআর কঙ্গোর সাথে যেটা ছিল, প্রবাবলি সেম লেভেল অফ গেম। উজবেকিস্তানের সাথে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে মানে উজবেকিস্তানের সাথে খেলায় যে লাইন ব্রেকিং পাসেস গুলা ছিল, ওদের মিডফিল্ডটা যেভাবে হচ্ছে যে তো সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডস ইন দ্য ওয়ার্ল্ড বলা হয়, ওই মিডফিল্ডটা হচ্ছে যেভাবে টিক করেছিল, ইভেন দো ইট ওয়াজ এগেনস্ট উজবেকিস্তান, বাট স্টিল তার কোন রকমের কোনো রিফ্লেকশনও দেখা যায়নি এই ম্যাচটাতে। সো দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট প্রবলেম ফর পর্তুগাল ইন দিস। কিন্তু আর্জেন্টিনাকে অ্যাভয়েড করার কথা যদি বলি, পর্তুগাল এই রাউন্ডেই প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ক্রোয়েশিয়াকে, এবং তাদের নেক্সট প্রতিপক্ষ হতে পারে স্পেন। I didn't say আসলে তো না না কোনো সহজ I didn't say যে এটা খুব হচ্ছে যে তাদের খুব প্ল্যান্ড একটা জিনিস বা ইচ্ছা করে হয়তো করেছে। আমার কাছে মনে হয়েছে যে খেলা দেখে মনে হয়েছে তারা এটাই চেয়েছে যে একটা জিনিস হয়তো মাথায় আছে সেটাই এভয়েড করছে। বাট অবভিয়াসলি দুই দলই হয়তো দুই দলই অবভিয়াসলি তারা মানে জেতার জন্য খেলেছে। কারণ আপনার এখানে যারা পর্তুগাল সেকেন্ড হয়ে গিয়েছে, নাও দে উইল বি ফেসিং ক্রোয়েশিয়া, আর যেখানে কলম্বিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে, তারা খেলবে হচ্ছে ঘানার সাথে। যদিও ঘানা হচ্ছে ইংল্যান্ডকে দে হেল্ড ইংল্যান্ড টু আ গোললেস ড্র এন্ড এভরিথিং, বাট দে अगेन লস্ট টু ক্রোয়েশিয়া 2-1 প্রবাবলি। ঘানার সাথে পড়ছে হচ্ছে আপনার কলম্বিয়ার, আর পর্তুগালের পড়ছে হচ্ছে আপনার ক্রোয়েশিয়ার সাথে। ক্রোয়েশিয়া 2018 সালেও হচ্ছে ফাইনাল খেলেছে, তারপর সেমিফাইনালও খেলেছে তারা, অ্যান্ড ইউরোতেও তারা সেমিফাইনালিস্ট ছিল নট ভেরি লং এগো। যদিও তাদের এখন হচ্ছে যে টিমটাকে বলা হয় যে একটু বয়স এইজড একটা টিম হয়েছে, বাট স্টিল আমার কাছে মনে হয় মানে অন পেপার বা নাম অনুযায়ী অ্যাটলিস্ট হচ্ছে ক্রোয়েশিয়া তো বড় দল, কিন্তু ফর্মের অনুযায়ী আমার কাছে কেন জানি মনে হয় পর্তুগালের জন্য এই জিনিসটা একটু মানে ভালোই হয়েছে যে দে আর নট ফেসিং ঘানা আর মোর কি বলবো ইম্পোজিং। তারা লো ব্লকে খেলতে পারে, আবার হচ্ছে ওখান থেকে কাউন্টার এটাকে করতে পারে, যেটা ক্রোয়েশিয়ার ম্যাচটা আমি ক্রোয়েশিয়ার অ্যাকচুয়ালি টু বি অনেস্ট ওই ইংল্যান্ডের সাথে ওই ম্যাচটা ভালো করে দেখেছিলাম। তো সেটা দেখে যেটা মনে হয়েছে, দেয়ার আর গ্যাপস টু বি এক্সপ্লয়েটেড ওয়েন ইউ প্লে ক্রোয়েশিয়া। সো পর্তুগালের জন্য হয়তো এটা ভালোই হয়েছে। মানে পুরো আলোচনাটা একটু সবাইকে নিয়ে আলোচনা করার জন্য, যে ব্র্যাকেট গুলো আমরা দেখছি, আসলে কয়েকটা ব্র্যাকেট দেখে মনে হচ্ছে খুবই সহজ, কয়েকটা ব্র্যাকেট দেখে মনে হচ্ছে যে আবার বেশ 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 কঠিন। তো এইটা নিয়ে আসলে কার কার কি ভাবনা, কে আগে বলতে যাচ্ছেন? আরিফিন, না ছোট ছোট করে সবার কাছ থেকে না, নিব। না আসলে যে ব্যাপারটা দাঁড়িয়েছে, মানে সবচেয়ে সহজতর যদি কোনো ব্র্যাকেট থাকে সেটা তো মানে আনডাউটেডলি সবাই এক কথা স্বীকার করবে, এটা আর্জেন্টিনার ব্র্যাকেট। সবাইকে একমত এটা? একদম। কিন্তু কিন্তু এটা মানে এটা কি আর্জেন্টিনার মানে নিজেদের কতটা কৃতিত্ব, না অন্যান্য টিমের খারাপ খেলার কারণে? যেমন পর্তুগাল মানে যখন ওয়ার্ল্ড কাপ মানে ইয়াটা হলো, গ্রুপিংটা হলো, তখন কিন্তু সবাই যেভাবে পট করতেছিল, ব্র্যাকেট করতেছিল, সেভাবে কিন্তু অ্যাকচুয়ালি আর্জেন্টিনার কিন্তু কোয়ার্টার ফাইনালে কিন্তু পর্তুগালের সাথে খেলার কথা। এমনকি ওয়ার্ল্ড কাপ যখন শুরু হলো, এই ওয়ার্ল্ড কাপটা, তখন কিন্তু ফ্রান্স ফার্স্ট ম্যাচে ক্যাপে ভার্দের সাথে যখন ড্র করলো, এভরিওয়ান ওয়াজ লাইক, স্পেন যখন ড্র করলো তখন কিন্তু এভরিওয়ান ওয়াজ টকিং অ্যাবাউট যে হয়তো বা আর্জেন্টিনার সাথে স্পেনেরই হয়তো বা রাউন্ড অফ 32তেই ক্ল্যাশ হবে। বাট সেখানে দেখা গেল স্পেনও আসলো না,
উরুগুয়ে তো আসলোই না, সেখানে সৌদি আরবও আসলে তাও একটা মানা যেত যে গত ওয়ার্ল্ড কাপে তো আর্জেন্টিনার সাথে সৌদি আরব জিতছে, তো এইটাও একটা হয়তো বা একটা ব্যাক অফ দ্য মাইন্ডে থাকতো, কিন্তু সেখানে যাকে নিয়ে লেস্ট প্রত্যাশা ছিল সে ক্যাপে ভার্দের সাথে আর্জেন্টিনার খেলা পড়ে গেল রাউন্ড অফ 32-তে, এবং পরবর্তীতে দেখা গেল যে আপনার রাউন্ড অফ 16-এ যার সাথে খেলা পড়বে সেটা হলো অস্ট্রেলিয়া বা ইজিপ্ট। গত ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি আর্জেন্টিনা অস্ট্রেলিয়াকে রাউন্ড অফ 16-এ হারিয়েছে। তারপরে আপনার এভরিওয়ান ইজ এক্সপেক্টিং যে হয়তো বা এখান থেকে পর্তুগাল আসবে, কিন্তু সেখানে কলম্বিয়া এসেছে। আসার মানে এসেছে, এবং কলম্বিয়ার সাথেই প্রবাবলি হয়তো বা টিকে থাকলে কোয়ার্টার ফাইনালে টিকে থাকলে কোয়ার্টার ফাইনাল দেখা হবে। মানে আর্জেন্টিনার যেটা হয়েছে যে সেমিফাইনালের আগে আসলে বিগ ম্যাচ বলে কিছু নাই, কিন্তু আমরা যদি অন্যান্য গ্রুপে দেখি, ব্র্যাকেট গুলাতে দেখি, যে যেমন নেদারল্যান্ডস আপনার যে গ্রুপটা আছে ওদের তো রাউন্ড অফ 32-তেই মরক্কোর সাথে খেলা পড়তেছে। জার্মানি ফ্রান্স এক ব্র্যাকেটে পড়ে গেছে, তাদের হয়তো রাউন্ড অফ 16-এ খেলা পড়বে। ব্রাজিল অলরেডি জাপান পেয়েছে, নেক্সট রাউন্ড টাফ অপোনেন্ট, মানে এভরিওয়ান ইজ এক্সপেক্টিং। সো স্পেনেরও সেম অবস্থা, পর্তুগালের সাথে হয়তো আপনার রাউন্ড অফ 16-ই দেখা পড়তেছে। তো আপনার যদি ওভারঅল ফেভারিটসদের তালিকা করেন, সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে অ্যাপার্ট ফ্রম আর্জেন্টিনা সবাই কিন্তু কোয়ার্টার ফাইনালের আগে একটা টাফ অপোনেন্ট পেয়ে যাচ্ছে। আমি বলবো এই দিক থেকে মানে আর্জেন্টিনা একটু বেশি লাকি আমি টাইটেল ডিফেন্সের ক্ষেত্রে। কি ভাই, ভাই আপনি আমার আপনার কাছে কি মনে মনে হয় হচ্ছে যে নাকি? মানে এত আত্মবিশ্বাস ছোট ছোট দল না জানি আবার উল্টাপাল্টা কিছু হয়ে যায়, কারণ আহ, অনেক ক্ষেত্রেই আমরা দেখছি যারা নতুন নতুন দল একদম প্রথমবার আসছে, লাইক সেই 90-তে আমার জীবনের প্রথম বিশ্বকাপ ম্যাচ ম্যারাডোনার আর্জেন্টিনার সাথে মানে ক্যামেরুন। খেলতে নাম ছিল ক্যামেরুন। তো প্রথমবার এসে দেখছিলাম সেই ম্যাচ দুইটা প্লেয়ার কম খেলেও জিতে গেছিল। তো এই যে নতুন দল অনেক সময় অনেক কিছু সারপ্রাইজ দিয়ে ফেলে। ওই বছর ওরা কোয়ার্টার ফাইনাল খেলছে, 2002 সালে সেনেগাল প্রথমবার এসে কিন্তু কোয়ার্টার ফাইনাল খেলছে। তো এই প্রথমবার এসে কোয়ার্টার ফাইনাল খেলার মানে অনেক দলের একটা ইয়ে আছে। তো কেপ ভার্দে দেখো এত সোজা না না, আমার কাছে মনে হয়। বড় টিমের আবার এখানে ব্যাপার আছে, বড় টিম কিন্তু গ্রুপ পর্যায়ে কিন্তু ছোট দলের সাথে হারার রেকর্ড বেশি। আপনি যদি দেখেন নকআউট স্টেজে কিন্তু ছোট দল কিন্তু বড় টিমকে যে কনসিস্টেন্টলি হারাইছে এরকম ট্র্যাক রেকর্ড যদি আপনি খুঁজতে যান, এটা কিন্তু খুব কম। হ্যাঁ, সো দেখা গেছে যে কারণ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নই কিন্তু এখন পর্যন্ত 8টা থেকে 9টা দল। তো এরা কিন্তু দেখা গেছে যে অবভিয়াসলি দেখা গেছে গ্রুপ পর্যায়ে যদি কোনো রকমের তাদের কোনো রকম মানে ছোট টিমের সাথে খারাপও করে, এটা কিন্তু নকআউট স্টেজে এই জিনিসটা রিকভারি করে, এবং এইটাই হয়েছে সামনে। হয়তো বা মানে তো কাউকে না কাউকে তো অঘটনের শিকার হতে হয়। হতে এখন হয়। এবার এই অঘটনের শিকারটা কি হবে কে আসলে? হবে? হ্যাঁ। সো মেহেদী ভাইয়ের কাছে যেটা জানতে চাচ্ছি যে আর্জেন্টিনার ব্র্যাকেটটা নিয়ে আমরা কথা বললাম, পর্তুগালের ব্র্যাকেটটা ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, মরক্কো, মানে 4টা টিম একটা গ্রুপে পড়েছে এবং একটা ব্র্যাকেটে পড়েছে, এবং কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এদের মাত্র একটা টিকে থাকবে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। মানে এই আসলে গ্রুপিংটা এবার কেমন হলো? এই গ্রুপিংটা নিয়ে তো অনেক কথাবার্তা হচ্ছে। গ্রুপিংটা আসলে মানে নিজের ভাগ্য মনে হয় নির্ধারণ করতে পারছে শুধুই পর্তুগাল। মানে এইভাবে যদি বলি আর কি, মানে আর্জেন্টিনা প্রথম 2 ম্যাচ জেতার পর আসলে ওরকম আর চান্স নাই এখান থেকে ব্যাক Second আউট হবো। করার, হ্যাঁ। সেকেন্ড হয়ে যাবো আর কি। পর্তুগাল ওদের চান্সটা নিয়েছে আর কি, যে এই ব্র্যাকেট থেকে বের হয়ে যায় আর কি। আর কিন্তু জিতলে তো ইজিয়ার ব্র্যাকেটে যেত। মানে ইজিয়ার ইজিয়ার বলতে কিছু না, যে পর্তুগালের জন্য ইজিয়ার। তুমি যেটা বলছো আমারও ওইটাই মনে হয়। মানে আর্জেন্টিনার ব্র্যাকেটটাকে ওরা হয়তো একটু মানে দুইটা মেসিকে ভালো avoid টিম যেত, করতে চাইছে আর কি। কিন্তু সেকেন্ড হয়ে তো আরেকটু টাফ ব্র্যাকেটেই গেছে। হ্যাঁ, মানে তো হাউ এত ডু ইউ সহজ ব্যাক আমরা ইউর যেটা বলছি। ক্রোয়েশিয়া আমার মনে হয়েছে যে মানে ইজিয়ার মনে হয়েছে ওই ঘানার থেকে, মানে ঘানা ইন্টেন্সিটি বেশি থাকবে, কাউন্টার অ্যাটাকে দেখা গেছে পর্তুগাল মিডফিল্ড এখনো কিন্তু কিন্তু বুঝে পরের উঠতে বারে কিন্তু পারেনি। মানে যদি ঘানার সাথে জিতে, পর্তুগাল যেভাবে খেলতেছে হয়তো জিতবে না। যদি জিতে তারপরে কিন্তু নেক্সট গিয়ে আবার স্পেনের সাথে, একটা হাউ ডু ব্যাপার ইউ আছে। ডিফাইন ইট? পর্তুগাল কিন্তু স্পেনও স্পেনের সাথে ভালো খেলে। ফেভার করে আমার প্রত্যেকটা দল একটা হুম। থাকে যে একটা দল একটা দলের সাথে ভালো খেলে, এমন একটা ব্যাপার থাকে সব সময়। তো আমি দেখছি পর্তুগাল কেন জানি স্পেনের সাথে ভালো খেলে। স্পেনের সাথে কিন্তু ভালো খেলে, এটা কিন্তু হ্যাঁ। ডিনাই করা যাবে না। মানে আমরা 18 ওয়ার্ল্ড কাপে রোনাল্ডোর হ্যাট্রিক, নাবিদের শিওর মনে আছে, কিন্তু মানে ওই ইন্টেন্সিটিটা সামো পর্তুগাল ম্যাচ করতে পারে। ঘানার ইন্টেন্সিটিটা ওরা লাইক করেনি, আর্জেন্টিনারটা ওরা একদমই পছন্দ করছে না, যেটা খেলা আজকের খেলা দেখেও মনে হইলো যে তার কথাবার্তা কিন্তু তাহলে এখন সন্দেহজনক যাচ্ছে, যে ম্যাচ ফিক্সিং এর মতো একটা বিষয় চলে না, আসছে। এখন ভাগ্য তো সবাই নির্ধারণ করতে পারে না। জার্মানির কোনো অপশন নাই, ফ্রান্সেরও কোনো অপশন নাই But, ওই ব্র্যাকেট থেকে বের হওয়ার আর। মেহেদী এইটাই ভাই তো আমি যেটা বলতে না, না, চাই যে- মেহেদী ভাই যেটা বলছে এখানে একটা জিনিস খুব ইন্টারেস্টিং এই ওয়ার্ল্ড কাপে আমার কাছে যেটা মনে হয়েছে, যে যেমন ধরেন পর্তুগালের এই একটা অপশনটা ছিল Get যে to decide. মানে আমরা দেখছি যে মানে প্রতিটা রাউন্ড যদি আমরা ধরি ওভাবে দুইটা ম্যাচ একসাথে স্টার্ট হচ্ছে,
বাট স্টিল আই নো যে আমি যদি এই ম্যাচে ড্র করে বের হয়ে যাই বা ইভেন পর্তুগাল আজকে হারলো সেকেন্ডই হয়তো তারা, তো আমি সে জানে যে যদি মানে আমি অ্যাজ লং এজ আমি জিততেছি না, দেন আই এম নট ফেসিং ঘানা। সো দে কুড ডিসাইড যে ওয়েদার দে ওয়ান্ট টু ফেস আ টিম লাইক ঘানা অর আমার মনে হয় এইটা নিয়ে আসলে ভাবার একটা ব্যাপার আছে। এটা কিন্তু অন্য ওরা আসলে খেলতেই পারে না, মানে হ্যাঁ ডিসাইড apart from খেলতে that, পারে না। আমার কাছে মনে হয় এই টপিকটা নিয়ে আসলে বলার আছে, কারণ হচ্ছে আগে যে ওয়ার্ল্ড কাপ গুলো ছিল 32 টিমের যেটা ওয়ার্ল্ড কাপ, আমি যেটা সবসময় প্রেফার, মানে আমার কাছে এখনো মনে হয় যে 32 টিমের ওয়ার্ল্ড কাপটাই বেস্ট ওয়ার্ল্ড কাপ ছিল মানে ফরমেশন ওয়াইজ। সেখানে আপনি জানেন যে গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার্স আপ যাবে, সো আপনার অন্য আর কোনো ইকুয়েশনের সুযোগ নেই। এখন যেহেতু থার্ড প্লেস হয়ে যাওয়ার সুযোগ আছে, এবং সেটা আবার প্রত্যেকটা গ্রুপ থেকে না, 8টা গ্রুপ থেকে, সো আপনি আগে থেকে যদি আপনার ম্যাচ শেষের দিকে থাকে আপনার অপশন কিন্তু থাকে, মানে মাথায় আপনি মোটামুটি জেনে নামছেন যে আচ্ছা আমি যদি এইটা করি বা ওইটা করি। সো এইটা নিয়ে বোধহয় একটু পরবর্তীতে মানে পরবর্তী আসরগুলোতে হয়তো ভাবনা মানে একটা থাকবে মেহেদীর কাছে। 64 বিশ্বকাপ 64 দলের আর কি। তো আই হোপ যে ভাই, 64 পরে 32 128 দল হইতে পারে এক সময়, মানে বাংলাদেশও মানে 200 দল নিয়ে 48 দল খেললে। এই কয়দিনে কত ঘন্টা ঘুমাইছেন বলেন তো, যোগ করে সব মিলে কত ঘন্টা আসলে ঘুমাইছেন? ঘুমটা তো হইতেছে না। 64 দল হইলে কি হবে? 64 আইপিএল 64 দিন হলে মানে ঘুম, আমার ঘুম দেওয়ার জন্য মানুষ ভাড়া করতে হবে। মেহেদীর কাছে মেইন যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, মরক্কো 4টা টিমের মাত্র একটা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত টিকে থাকবে। এইটা আসলে মানে ওয়ার্ল্ড কাপের অন্যদিকে হয়তো অন্য ইকুয়েশন থাকবে, সো খুব বেশি কঠিন হয়ে গেল তাদের জন্য। আমরা কি ওয়ার্ল্ড কাপের আগে তো এগুলো নিয়ে কোনো কথাই হয় নাই না। বেসিক্যালি, তখন কেউ ব্র্যাকেট নিয়ে কমপ্লেন করেনি। আমরা আজকে গত এক সপ্তাহের মধ্যে বুঝতে পারছি মোটামুটি যে থার্ড টিম গুলা কিভাবে আসতেছে গ্রুপ থেকে আর কি, এবং তারপরেও অনেক ক্ল্যারিফিকেশন বারবার চেক করা লাগতেছে। তো ব্র্যাকেটটা যে এইভাবে সাজানো হয়েছে, আমি যতদূর মানে ওই যে যখন প্রথম ড্রটা হইলো আর কি, তখন ড্রর সময় এইভাবে বলা হয়েছে যে ফ্রান্স আর আর্জেন্টিনা ফাইনালের আগে খেলবে না। সো এইটা ওরা এনশিওর করার চেষ্টা করছে, এই জন্য এটা বলে ব্র্যাকেট দিয়েছিল। গুলো আর কি। তো আরেকটা ব্র্যাকেট ছিল এরকম স্পেন আর আর্জেন্টিনাও নাকি ফাইনালের আগে খেলবে না বা সেমিফাইনালের আগে ব্রাজিল খেলবে না, আর্জেন্টিনাও এরকম একটা ইয়ে ব্রাজিল ছিল। সেমি তাও এই ব্রাজিল বিষয়গুলো কি আসলে র্যাঙ্কিং এর ভিত্তিতে করা হয়েছে র্যান্ডমলি করা হয়েছে? র্যাঙ্কিং না, র্যাঙ্কিং ছাড়াও মনে হয় পাস্ট ওয়ার্ল্ড কাপেরও একটা ইয়ে ছিল আর কি, ওরা মনে হয় ফ্রান্স আর আর্জেন্টিনাকে না, ওটা 1-2 ছিল 1-2 1-2 ওইটাও একটা ভিত্তিতে ইয়ে যদি ছিল। করা হয় তাহলে কিন্তু সেটা ভ্যালিড, সেটা নিয়ে আর Ranking protest করার না, কিছু নেই। protest করার কিছু Protest নাই। কিন্তু আর্জেন্টিনা বলাই যায় যে মানে- এখানে লাকি একটা ব্রেক হ্যাঁ। পেয়ে গেছে। এখন এখানে তো স্পেন আর আলোচনাটা এই পর্তুগাল জন্যই এসে হচ্ছে, পড়তে হবে। আলোচনাটা এই জন্যই হচ্ছে যে যদি এখানে স্পেন বা মানে কথার কথা যদি স্পেন সেকেন্ড হয়ে আসতো বা পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসতো, তাহলে চিন্তা করেন আর্জেন্টিনা, স্পেন, পর্তুগাল একটা ব্র্যাকেটে। হুম। মানে আলোচনাটা বোধহয় এই কারণেই বেশি হচ্ছে যে মানে আর্জেন্টিনার অন্যদের তুলনায় খুব সহজ হয়ে গেছে। হ্যাঁ, স্পেনকে তো কেউ ফেস করতে চাবে না আর কি। ইভেন ফ্রান্সের জন্য এটা একটা বাজে ম্যাচ আপ প্রথম, স্পেশালি আর্লি ইন দ্য টুর্নামেন্ট। তো ওই জায়গা থেকে তো আর্জেন্টিনা অলমোস্ট ধরেই ফেলছিল যে আমাদের স্পেনই আসতেছে। তো স্পেনকে অ্যাভয়েড করা গেছে, স্পেন লাস্টে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ করলো। কিন্তু পর্তুগাল যে এখান দিয়ে এরকম একটা পোল্টি নিবে এটা মানে কেউ বুঝে নাই আর কি, যে পর্তুগালও এই ইয়ে থেকে এটা মানে রোনালদোর পর্তুগাল যে আরো ডিফিকাল্ট একটা ব্র্যাকেটে চলে গেল, এটা তো তারা নিজেরা অনেকটাই মানে আজকের ম্যাচটা হারতে চায়নি বেসিক্যালি, এখান থেকেই হয়েছে। এখন ফ্রান্স জার্মানি এত আর্লি খুবই ডিফিকাল্ট, বাট জার্মানির কারেন্ট যে ফর্ম, ফ্রান্স মনে হয় এখানে এগিয়ে থাকবে। তো আর মরক্কো তো আমরা বড় টিম বলতেছি এখন, বাট লাস্ট ওয়ার্ল্ড কাপে তো মরক্কো আসলে ওরকম কোনো নেম ছিল না, ফ্যাক্টর ছিল না। তারপর ওরা পর্তুগাল, স্পেনকে হারাইলো, ওয়ার্ল্ড কাপ থেকে বাদ করে দিল। এখন বলতেছি আমরা বড় টিম, বাট এই টিমটা প্রবাবলি আরো বেটার মরক্কোর। সো একটু ডিসঅ্যাপয়েন্টিং, নেদারল্যান্ডও খুব ভালো ফর্মে আছে। তো 4টা টিম, যেই 4টা টিম একটা হয়ে যাবে, একটু খারাপ তো লাগবেই। প্রান্ত ইংল্যান্ডের ব্র্যাকেট নিয়ে যদি আমরা বলি, ইংল্যান্ডের ব্র্যাকেটে আছে, ইংল্যান্ডকে ফেস করতে হবে কঙ্গো। শুরুতে হচ্ছে ডিআর কঙ্গোকে, এবং এরপরে তারপরে যদি তো মেক্সিকো মেক্সিকো বা ইকুয়েডর, এবং ওই পাশ থেকে আসবে ব্রাজিল, জাপান, আইভরি কোস্ট, নরওয়ে। সো ব্রাজিল এবং ইংল্যান্ড আবার একটা হয়তো কোয়ার্টার ফাইনালে দেখা হতে পারে 2006 ওই পর্যন্ত এর আগে তো মতো। যাইতে হবে। আগে মানে এটা সম্ভব 2002 2002 এর মতো, সরি 2002 এর ওয়ার্ল্ড কাপের মতো। হেক্সা প্রত্যাশী মানুষজনের জন্য খুব বড় একটা সাইন। সো কি মনে হচ্ছে ইংল্যান্ড এবং ব্রাজিল একটা ব্র্যাকেটে পড়ে গেল, ব্রাজিল জাপান ম্যাচ। ব্রাজিল জাপানটা তো খুব ইন্টারেস্টিং হবে কালকে। আমার মনে হয় যদি সবাই ব্রাজিলকে ফেভারিট বলতেছে, বাট এখানে জাপানের একটা থাকতে পারে কোনো একটা এক্সপেক্টার। কিন্তু ইংল্যান্ড যেটা বললাম যে ইংল্যান্ডের আসলে ডিআর কঙ্গো তো হচ্ছে গ্রুপে খুব ভালো খেলেছে,
ইংল্যান্ড যদিও সবসময় এরকমই খেলে, খুব আহামরি কিছু খেলে নাই, যদিও এবার এক্সপেকটেশন ছিল যে দারুণ খেলছে। ওই একটা ম্যাচ খেলছে, এছাড়া বাকি দুটো ম্যাচ আই হ্যাভ আ কোয়েশ্চেন ফর ইউ, সরি টু ইন্টারাপ্ট করি। ডিআর কঙ্গো যেভাবে খেলে, ঘানা কিন্তু কাইন্ড অফ ওই সেম লেভেল, মানে হ্যাঁ। লো ব্লক খেলে ওভাবে কিন্তু ইংল্যান্ডকে তারা আটকাইছে। হচ্ছে আটকাইছে। এন্ড ইংল্যান্ডের একটা ব্যাপার থাকে যে অলওয়েজ টিম স্ট্রং, হাইপ স্ট্রং, বাট পারফরমেন্সে দেখা যায় তারা যে ওই যে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তোর, এরপরে হয়তো আর পারে না। সো হোয়াট ডু ইউ থিঙ্ক যে ইংল্যান্ড আর ডিআর কঙ্গো, মানে ডিআর কঙ্গো হয়তো আমাকে মনে হয় হারাই দিবে। হারানোর কি আর না, এবার মানে আমি তো- বলছি এবার তো যে blacklist ওই- থাকবে না। ওই ইয়াটা কিন্তু আছে ইংল্যান্ডের, কিন্তু ওই দে নিড টু বি ওয়ারি অ্যাবাউট দ্যাট। হোয়াট ডু ইউ থিঙ্ক? এটা তো মানে সবসময় এটা হচ্ছে ওয়ারি থাকেই। ইংল্যান্ড খেললেই ম্যাক্সিমাম কোয়ার্টার ফাইনাল, এতে তো বেশি। আমি খালি একবার দেখছি যে হচ্ছে যে সেমিফাইনাল খেলছে Semi-final। 18-তে, সো ওইটা থাকবেই। প্লাস এবার তো ইভেন মেক্সিকো ইকুয়েডরও মেক্সিকো খুবই tough, ভালো ফর্মে আছে, খুবই tough, ইকুয়েডর মেক্সিকো খুব খুবই ভালো tough টিম, তো ইকুয়েডর খুব ভালো টিম। কোয়ার্টার পর্যন্ত যাওয়া অ্যাকচুয়ালি টাফ আমার যেটা মনে ইকুয়েডরও তো হচ্ছে। হচ্ছে ওই জার্মানিকে হারিয়ে so, দিয়েছে, সো টাফ, খুবই টাফ হবে, খুবই খুবই tough। tough। তবে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে নাভিদ এই ওয়ার্ল্ড কাপে পর্তুগালের সবচেয়ে বড় রাইভাল ভাবতেছে ঘানাকে। এই মানে এতক্ষণ ধরে ডিসকাশন হচ্ছে, মানে আমার কাছে মনে হয় যে ঘানা- ভাই ভাই ঘানা ওয়ার্ল্ডের বেস্ট টিম, না, না, এই ঘানার- ওয়ার্ল্ড কাপের ঘানার সবচেয়ে voodoo- ডিজার্ভিং টিম। ঘানার ভুডু ওটা অ্যাভয়েড করতে হবে। কিন্তু মানে বুঝতেছো না? ঘানার যে ওই যে নানাকুয়াকু যে মানে ওঝা, হ্যাঁ, হ্যাঁ। রোনালদো ফ্যান। রোনালদো ফ্যান হুম। তাহলে হুম। কোনো করবে না কিছু। না, না দিলেও লাভ নাই তো, নিয়ে পারতেছে ব্ল্যাকলিস্ট দরকার হবে এক্স্যাক্টলি। দরকার নেই। সো ব্রাজিল নিয়ে আলোচনা করার আছে। ব্রাজিলের প্রথম আমার কাছে মনে হচ্ছে তৃতীয় ম্যাচে এসে যে ব্রাজিলের যেই ফর্ম, তার কাছাকাছি কিছু একটা হয়তো দেখা গেছে। নেইমার ফিরেছে, সো এই মানে ব্রাজিল নিয়ে আলাদাভাবে জাপান ম্যাচটা খুব কঠিন হবে, বাট স্টিল ব্রাজিলের যে ব্যাপারটা, তৃতীয় ম্যাচটা খুব ভালো মানে খেলেছে, আমরা যেটা বলছি ঠিক আছে, বাট আপনি যদি দেখেন স্কটল্যান্ডের ওই ইয়াটা ছিল যে স্কটল্যান্ড ডমিনেটেড ফেজেস অফ দ্য গেম। ইউ ক্যান নট ইউ ক্যান নট জাস্ট নট ডিনাই, ইউ ক্যান নট ডিনাই ইট আর কি। তো স্কটল্যান্ডের প্রবলেম ছিল হচ্ছে যে ফাইনাল থার্ডে, সেকেন্ড হাফে গিয়ে কিছু চান্সেস ক্রিয়েট হয়েছে, ওই স্কট ম্যাকটোমিনি কিছু আপনার হেডার ছিল, এরিয়াল চান্সেস, ও সে হচ্ছে ওটা মোটামুটি কাছাকাছি গিয়েছে। অ্যালিসন খুব ভালো খেলেছে। ব্রাজিল আমি বলবো হচ্ছে যে এখনো ওদের যে ওই ফুল স্ট্রাইড, বা এই টিমের আসলে ফুল স্ট্রাইড কি এতটুকুই কিনা, এটা কিন্তু একটা মানে অনুধাবনের ব্যাপার আছে। কারণ হচ্ছে ব্রাজিল দে উইল বি ফেসিং জাপান, আ টিম দ্যাট ইজ ভেরি মাচ কম্প্যাক্ট অ্যান্ড যাদের হচ্ছে যে ট্যাকটিক্যালি আমি বলবো ভেরি মাচ অ্যাস্টিউট। তো এই টিমের সাথে ব্রাজিল খেলবে, ইট উইল নট বি আ ভেরি ইজি গেম। কারণ জাপান কিভাবে খেলে এসেছে সেটাও আমরা দেখেছি। ব্রাজিল হচ্ছে এমন এই ওয়ার্ল্ড কাপে এসে দেখেছি হচ্ছে যে গ্র্যাজুয়ালি মোটামুটি ইভলভ করছে। আর ব্রাজিলের সবচেয়ে বড় টেস্টই ছিল হচ্ছে ফার্স্ট ম্যাচ মরক্কোর সাথে, সেখানে কিন্তু তারা হচ্ছে যে ডিসঅ্যাপয়েন্টিং একটা রেজাল্টই করে এসেছে। যদিও 6 নাম্বার আর মানে ওয়ার্ল্ড র্যাঙ্কিং 6 আর 7 এর খেলা হয়েছে, সো হয়তো এক ড্রটা আমরা খুব যে ইয়া করে দেখছি, ওটা ওরকম কোনো কিছু না। যে তারপরে ব্রাজিলের সাথে সবসময় যেটা থাকে যে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন খেলতে আসছে, তো তারা যদি প্রথমের ম্যাচটাই যদি এভাবে ড্র করে বা হেরেও যায়, এনি আদার রেজাল্ট আদার দেন ভিক্টরি, যেটা ব্রাজিলকে হচ্ছে যে অলওয়েজ হচ্ছে মানে কোয়েশ্চেনের মুখে ফেলে দেয়। সো ব্রাজিলের স্টিল আমার মনে হয় যে দে উইল বি টেস্টেড দ্য ওয়ে দে হ্যাভ বিন প্লেইং, প্রবাবলি দে উইল বি টেস্টেড বাই জাপান। সো এখন পর্যন্ত মানে রাউন্ড অফ 32 তে আসার আগে গ্রুপ স্টেজের আমরা যে খেলাগুলো দেখলাম, কার কাছে কোন টিমের খেলা সবচেয়ে বেশি কনভিন্সিং লেগেছে? রনি ভাই যদি শুরু করি, মানে আপনার কাছে যদি একটা না হয়ে দুইটা তিনটাও বলতে পারেন। অন পেপার আর অন পারফরম্যান্স পারফরমেন্স বোথ। আমার কাছে এখনো মনে হয় মানে আর্জেন্টিনা আর ফ্রান্স, এই দুইটা টিমই আসলে সবচেয়ে বেশি শক্তিশালী এবং মাঠের তারা সেটা প্রমাণ করছে। বাকি আসলে অনেক টিমের আমরা যেরকম আশা করেছিলাম, পর্তুগাল ইউরো জিতেছে কয়েক বছর আগে 2016 থেকে শুরু, তারপরে নেশনস লিগ জিতেছে। তাদের আমরা জানি তাদের মিডফিল্ডটা কত শক্তিশালী, ডিফেন্সে খুব ভালো প্লেয়ার আছে। তারা সব ইউরোপের এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন টিমের অনেক প্লেয়ার তাদের আছে, কিন্তু তারা আসলে টিম হয়ে খেলতে পারছে না। জার্মানি আমরা মনে করেছিলাম এবার একটা নতুন জার্মানিকে দেখতে পাবো, গত দুইবারে যেটা হয়নি সেরকম একটা জার্মানিকে দেখতে পাবো, কিন্তু সেটা তারা ঠিক সেই আশা পূরণ করতে পারছে না। তাদের পজিশনিং গুলো আমার মনে ঠিক হচ্ছে না, প্লেয়ারদের স্পেসিফিক কিছু পজিশনে কোনো প্লেয়ারের। স্পেন খুব ভালো ফর্মে এসেছিল, কিন্তু বিশ্বকাপে এসে মনে হচ্ছে তাদের আসলে খুব ইয়ামাল সেন্ট্রিক একটা টিম হয়ে গেছে। মানে 2 বছর আগে যেরকম আমরা দেখেছিলাম রড্রি বলেন বা নিকো উইলিয়ামস,
এরা যেই ফর্মে ছিল এখন তাদের সেই ফর্মটা দেখা যাচ্ছে না। ইয়ামাল ভালো করলে সে তার উপরেই তারা নির্ভর করছে। আবার অনেক যারা আমরা বড় টিম হিসেবে কাউন্ট করি না, যেমন মেক্সিকোর কথা বললেন, ঘানা, এরা আবার খুব ভালো করছে। সো এখনো আসলে অনেক আনপ্রেডিক্টেবল বলা যায় বিশ্বকাপটা, তবে আলটিমেটলি ফ্রান্স আর আর্জেন্টিনাকে সবচেয়ে আমি শক্তিশালী মনে করছি। রামিন ভাই কি মনে হয়, কি কেমন খেলা দেখলেন? আপনি তো মনে হয় কোনো খেলায় মিস দেন নাই। না না, কিছু তো মিস দিতেই হবে, আমরা তো তুমি বর্তমান যে শিডিউল এটা সম্ভব না। তো চেষ্টা করছি সব মানে বেশিরভাগ দেখা না দেখলেও পরবর্তী সময় হাইলাইটস দেখার। আমার কাছে রনিবের মতোই মনে হইতেছে যে আর্জেন্টিনা আর ফ্রান্স একটু ভালো খেলছে, আর স্পেন একটা ম্যাচ একটু খারাপ খেলছে, বাকিগুলি যে খুব বেশি খারাপ খেলছে তা মনে হয় না। খুবই খারাপ খেলছে মানে last match টা। চলে আসবে। উরুগুয়ের ম্যাচটা আসলে আমার কাছে একটু স্পেন লাগে না স্পেন লাগে নাই। হুম। আর তারপরে ব্যাপার হইতেছে যে কি বলে ছোট ছোট কিছু দল আমার কাছে খুব ভালো লাগছে খেলা, যেমন মেক্সিকোর কিন্তু ফর্ম অত ভালো ছিল না, বাট বিশ্বকাপ কিন্তু আর একদম খুবই মানে ইম্প্যাক্ট খেলা। তারপর হইতেছে কি বলে যে আফ্রিকার কিছু কান্ট্রি। আইভরি কোস্ট। আর আমার সবচেয়ে বেশি মানে খুব কষ্ট লাগছে আর কি, যে আমি খুব মনে প্রাণে চাইছিলাম যে অন্তত ইরান থাকুক। মানে গতকাল যখন নাকি ওদের গোলটা ডিজাল হয়ে গেলাম না, আমি মানে খুব শক্ট ছিলাম, যে আমি নিশ্চিত ছিলাম, মানে আমি খুব খুশি হয়ে গেছিলাম যে না এটা তো হয়ে গেছে, বাস এখন মিশর মানে নেমে গেছে, ইরান একটা ইভেন তো আজকে সকালেও তো আজকে সকাল মানে পর্যন্ত last ইরানের 3-2 হওয়ার পরেও হ্যাঁ, 93 মিনিটে হ্যাঁ। ওই যখন নাকি দেখছি আমি আমার মানে লাইফের সেই মানে ছোটকালের ইতিহাস থেকে দেখছি যে যখনই কোনো দলের ইকুয়েশন এমন হয় যে ড্র করলে দুই দলই যাবে, আমি জীবনে দেখিনি কোনো একটা দল ওটা ওই রকমই রেজাল্ট। সেই যে কি বলে ওই যে ইউরোতে ইজান। গ্রিস চ্যাম্পিয়ন এলো, ইতালি আর মানে 2004 ইতালি বাদ পড়ে যায়, সুইডেন আর ডেনমার্ক। মানে তারা একেবারে মিলায় দুই গোল, মানে দুই হতে বলে বলতো। draw করে। মানে এমন প্রচুর ইকুয়েশন গুলি এইটাই হয়। তা আমার মানে যখন নাকি মানে যে ই ছিল যে হোয়াটসঅ্যাপ গ্রুপে কি একজন দিতেছে যে না ইসে থ্রু ইরান থ্রু ইরান থ্রু, তো তখন আমার বিশ্বাস হইতেছিল না, দেখলাম যে গোল খেয়ে ফেল। তো মানে ব্যাপারটা হচ্ছে এই ইকুয়েশন আমি কোনোদিন বাইরে দেখি নাই। এটা কি ইউএসএ এর কোনো কনস্পিরেসি। সেটা তো বলা যাবে না, এখন আর সম্ভব নাকি, কিন্তু ব্যাপারটা না হইতে পারে কিন্তু দুঃখজনক। মানে ইরানের খেলাগুলো সুন্দর ছিল। যদি আমি ইরানের জন্য আসলে সবারই খারাপ লাগছে, কারণ সবাই চেয়েছিল ইরান যে অবস্থা থেকে উঠে এসেছে, যে পরিস্থিতির মধ্যে খেলতে হচ্ছে তাদের, সবাই আসলে চেয়েছিল যে ইরান নকআউটে নকআউটে যাক। আর ইরান ইউএসএ একটা ম্যাচ হোক, এটা অনেকেরই অনেকেরই নিউট্রালদের একটা প্রত্যাশা প্রত্যাশা ছিল। আমরা 98 সালে একটা ইরান ইউএসএ ম্যাচ দেখেছি, সেটা ইরান মানে জিতছে। শতাব্দীর অন্যতম সেরা সবচেয়ে মানে কি অ্যান্টিসিপেটেড ম্যাচ ছিল। সেই দিক থেকে এবারও আশা করেছিল অনেকে যে এরকম একটা ম্যাচ হবে, সেটা হলো না, সেটাই খুব দুর্ভাগ্যের ব্যাপার। না আমার কাছে খুব মানে বিশেষ করে যখন আলজেরিয়া 3-2 লিডটা নিয়ে গেল 90+4 বা 93rd minute। 93rd মিনিটে, এবং এরপরও ইয়াদ মাহরাজ। যখন অস্ট্রিয়া আবার এটা মানে ব্যাক করলো, খুবই ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে, খুবই মানে হার্ট ডিসঅ্যাপয়েন্টিং এবং হার্ট ব্রেকিং লেগেছে। কারণ টোটাল সিনারিওটা যে মানে এত মানে মনে হয়েছে যে ইরানকে এতভাবে আসলে বঞ্চিত করা হয়েছে নানাভাবে। আপনি প্র্যাকটিসের কথা সুযোগ বলেন, আপনাকে ম্যাচ খেলতে আসতে হচ্ছে 24 ঘন্টা আগে, ম্যাচ খেলে চলে যেতে হচ্ছে। ইনফান্তিনো বারবার বলছেন যে ওকে আমরা ব্যাপারটা দেখবো, কিন্তু শেষ পর্যন্ত দেখে নাই। সো এইটা আসলে মানে এই ওয়ার্ল্ড কাপটা আমার যেটা মনে হয়, ওয়ার্ল্ড কাপের রেজাল্ট যেটাই আসুক, যত সফলই হোক, এই একটা কালো দাগ এই ওয়ার্ল্ড কাপের মধ্যে আমার যেটা মনে হয় এটা থেকে যাবে। এখন আমরা তো মোটামুটি দলীয় পারফরমেন্স, আচ্ছা আর কারো কোনো কিছু, আমার যেটা মনে আছে এই অনুষ্ঠান আমরা যখন ওয়ার্ল্ড কাপ শুরুর আগে করেছিলাম, আমরা স্পেন এবং ফ্রান্সকে সবার আগে এগিয়ে রেখেছিলাম। এখন আমরা একটু ভিন্ন মত দেখতে পাচ্ছি আর্জেন্টিনা এবং ফ্রান্স। সো আর কারো কোনো মতামত আছে যে এই দুইটা টিমের বাইরে মনে হচ্ছে যে খুব বেশি ফর্মে আছে বা এরকম কোনো কিছু না? আমরা এখানে একমত। আর কোনো টিম আসলে এরকম রুথলেস ফর্মে নেই আসলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার মতো। আচ্ছা এখন তাহলে একটু ইন্ডিভিজুয়াল পারফরমেন্সে যাই, যেহেতু অনেকেরই লাস্ট ওয়ার্ল্ড কাপ, মেসি, রোনালদো, এদের জন্য লাস্ট ওয়ার্ল্ড কাপ, নেইমার ফিরেছেন। আমরা কি সেই শিওর সঙ্গে- লাস্ট ওয়ার্ল্ড কাপ এটা কি শিওর রোনালদো হ্যাঁ, লাস্ট এটা ঠিক, ওয়ার্ল্ড আমরা কাপ গতবারও লিখেছিলাম দ্য লাস্ট ড্যান্স, এবারও লিখছি দ্য লাস্ট ড্যান্স। ঘরের মাঠে রোনালদো ওয়ার্ল্ড কাপ খেলবে না, এটা তো আমার নিজেরই ভালো লাগবে না। ঘরের ম্যাচ বলতে নেক্সট ওয়ার্ল্ড কাপ নেক্সট ওয়ার্ল্ড কাপ 30 যেটা পর্তুগাল। 34 এও তো না, সৌদিতে ওটাও অত সৌদিতেও খেলা, ওটাও- সৌদিও ঘরের মাঠ। মানে নেক্সট সৌদিও তো ঘরের মাঠ। আউটস্ট্রেচ আমরা না করি, আমরা আপাতত এই ওয়ার্ল্ড কাপে থাকি, সেই আলাপ পরের জন্য তোলা থাক। সো ইন্ডিভিজুয়াল চিন্তা করলে বেস্ট পারফর্মার কি মেসি এখন পর্যন্ত? Individually, না আনডাউটেডলি এটা আসলে কেউ হয়তোবা শুরুতে কেউ যদি বলতো যে গ্রুপ স্টেজের শেষে মেসির 6 গোল থাকবে, এটা হয়তোবা মানে অনেক মানে ম্যাক্সিমাম লোকে হয়তোবা বিশ্বাস করতো না। কারণ যে ধরনের মানে সবাই কিন্তু ওয়ার্ল্ড কাপে একটা জিনিস ভাবতেছিল যে মেসি আসবে, মেসি সবাইকে মানে গোলের চান্স ক্রিয়েট করে দিবে,
সে মানে লেস গোল স্কোরার মোর গোল স্কোরিং অপরচুনিটি ক্রিয়েটর এই রোলে খেলবে। কিন্তু আমরা দেখলাম যে স্কালোনির প্ল্যান কিন্তু ওই মেসি কেন্দ্রিকই হলো, এবং মনে হচ্ছিল যে অন্যান্য প্লেয়ার কেউ গোলও করতে চাচ্ছিল না। মেসি যতক্ষণ মাঠে ছিল, এমনকি আজকেও যখন 30 মিনিটস খেললো, তখনও কিন্তু মনে হচ্ছিল যে সবাই মানে যার যার জায়গা থেকে মেসিকে দিয়ে গোল করানোর একটা প্রচেষ্টা সবসময় ছিল, এবং হি হ্যাজ ডেলিভার টু, মানে আমি বলবো যে এটা তো মানে এক ওয়ার্ল্ড কাপের প্রথম 3 ম্যাচে 6টা গোল অলরেডি, মানে হ্যাট্রিকও, ফার্স্ট হ্যাট্রিক ছিল, মিরোস্লাভ ক্লোসার রেকর্ডও ব্রেক করছে। মানে এখন পর্যন্ত যদি আমি বলি ওয়ার্ল্ড কাপের সম্পূর্ণ জিনিসটা যদি এক করে আনি, সামারাইজ করে আনি, এটা মানে গ্রুপ স্টেজটা পুরাটাই মেসিময় আমার কাছে মনে হয়। আর সেকেন্ডলি আমি যদি বলবো যে কিছু ইন্ডিভিজুয়াল আরো পারফরমেন্স ছিল, যেমন আমি বলবো যে ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়রের পারফরমেন্সও একটা মানে মানে খুব ভালো ছিল। ম্যাথিউস কুনিয়া প্রথম ম্যাচ খেলে নাই, সেকেন্ড 2টা ম্যাচে এসে যেভাবে ব্রাজিলকে সাপোর্ট দিয়েছে, এবং ওদের যে নাম্বার 9 এর যে প্রবলেমটা আমরা ফার্স্ট ম্যাচে দেখেছিলাম, সেটা কিন্তু সে খুব সুন্দরভাবে সলভ করেছে। হালান্ডের কথা না বললে হবে না, যে আসলে যে ধরনের পারফর্ম করেছে প্রথম 2 ম্যাচে, খুব সবাই একটা ইগারলি ওয়েট করতেছিল যে হালান্ড ভার্সেস এমবাপ্পে হবে। সেখানে তো ওইখানেও একটা কানিং ডিসিশন কিন্তু নরওয়ে নিয়েছে, যেটা আমি হয়তো বা পর্তুগাল আবার আনি, পর্তুগাল যদি ঘানা অ্যাভয়েড করে থাকে তাহলে নরওয়ে প্রবাবলি ওই গ্রুপ থেকে হয়তো বা তারা বোধহয় কলম্বিয়া না, কিন্তু পর্তুগাল তো হচ্ছে সবাইকে খেলায় অ্যাভয়েড করছে, হ্যাঁ মানে নরওয়ের জন্য ইকুয়েশনটা ছিল যে That's the এরকম difference. জিতলে পাবে সুইডেন, হ্যাঁ হারলে পাবে আইভরি কোস্ট। তারা সুইডেন অ্যাভয়েড করেছে, তারা আইভরি কোস্টই প্রেফার করেছে। এটা আবার একটু উল্টা হয়েছে, নরওয়ে কিন্তু আফ্রিকান কান্ট্রি পিক করেছে। তো এই গেল ইংল্যান্ডের হ্যারি কেইনের পারফরমেন্স, মোটামুটি মানে আমি বলবো না খুবই এক্সট্রা অর্ডিনারি, বাট মানে সে যেরকম ডেলিভার করে সেরকম হয়েছে। আর রোনালদোর পারফরমেন্স আসলে ব্যাপার হলো যে এগেনস্ট উজবেকিস্তান হি ওয়াজ রিয়েলি গুড, বাট মানে যে 2টা মানে ম্যাচে তাকে মানে সবাই চিন্তা ছিল বা এক্সপেকটেশন ছিল যে 2টা ম্যাচে হয়তো রোনালদো তার ক্যারিসমেটিক খেলা দেখাবে, ওই 2টা ম্যাচে আসলে আমার কাছে মনে হয়েছে সে এখানে ডেলিভার করতে পারে নাই। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার কাছে মনে হয় যে প্লেয়ারের কাছ থেকে মানে যেরকম এক্সপেকটেশন ছিল, মানে একটা আছে না ওয়ার্ল্ড কাপ, আপনার কিছু টপ প্লেয়ার থাকবে, সবার ইয়াতে থাকবে যে কে গোল, এমবাপ্পের কথা, নট এমবাপ্পে এন্ড ডেম্বেলে অ্যাজ ওয়েল, মানে অলরেডি 4টা করে গোল করেছে, দারুণ খেলতেছে। তো মানে আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত যার কাছ থেকে যেরকম এক্সপেকটেশন ছিল, অ্যাপার্ট ফ্রম হয়তো বা রোনালদো, মানে মোটামুটি সবাই ডেলিভার করতে এক্সপেকটেশন পারছে। তো অনেক বেশি আসলে রোনালদোর কাছে, এই কারণেই হয়তো বা মনে হচ্ছে যে 2টা গোল করার পরও। মেহেদীর কাছে একটু যাব, এমবাপ্পে, মানে আপনি যেরকম ইয়ামালকে নিয়ে বলতে পছন্দ করেন, এমবাপ্পের খেলা দেখে কি বলবেন? মানে অলরেডি মাত্র 3টা ওয়ার্ল্ড কাপ খেলছে, বয়স কত, 27 বছর বয়স। ওয়ার্ল্ড কাপ বিবেচনায় যদি চিন্তা করেন, অলরেডি বোধহয় ওয়ার্ল্ড কাপের অল টাইম মানে 5 জন প্লেয়ারের মধ্যে বা 10 জন প্লেয়ারের মধ্যে এমবাপ্পে চলে এসেছেন। মানে এমবাপ্পে এমবাপ্পে একটা আলাদা ফেনোমেনা নাই? হ্যাঁ, মানে আমার কাছে মনে হয় এই ওয়ার্ল্ড কাপেও টপ স্কোরার এমবাপ্পেই হবে আসলে। মানে যদিও মেসি 6টা করে ফেলেছে, তারপর মানে 2 গোল গ্যাপ, ওইটা এত ইম্পর্টেন্ট না। মেসি প্লে মেকার হিসাবেই খেলতে চাবে, পরের রাউন্ড গুলো হয়তো গোল পাবেও না। এমবাপ্পে ফেনোমেনাল, মানে আসলে যে এরকম খেলতেছে, যে স্পিড, সেই দিন একটা পরে গিয়ে একটা পাস দিল, ওইখান থেকে আবার ডেম্বেলে গোল দিয়েছে। মানে এমন একটা থ্রেড যে মানে সবসময় এঙ্গেজ রাখবে ডিফেন্সকে। তো কয়জনকে আপনি আসলে আটকাবেন? ওলিসে আছে, এই টুর্নামেন্টের বেস্ট প্লে মেকার ইজিলি না, মেসির সাথেই আর কি, বা একটু নিচে হইতে পারে, বাট মানে অনেক ইম্প্যাক্ট আর কি, সুপার প্লেয়ার আর কি। এই ওয়ার্ল্ড কাপের রেভেলেশনও বলা যায় ওলিসে, ওইভাবে চিন্তা করবো। ডেমবেলে ভালো করছে, প্রথম ম্যাচগুলো দেখে ওরকম মনে হচ্ছিল না, অ্যাটলিস্ট একটা রিদম, একটা হ্যাট্রিক রিদম আসছে। বাট ডেমবেলে সরি এমবাপ্পে আসলে টু মাচ, মানে এটা একটা মানে ফোর্স অফ নেচারের মতো Force of লাগছে। nature মানে এর মতো। আমরা ব্রাজিলের রোনাল্ডোকে দেখছি, ওইটা অন্য লেভেল। বাট মানে ক্লোজ এই এরায় যদি চিন্তা করি, তাহলে এরকম একটা এমনিতে একটা এরকম একটা থ্রেটেনিং টিম, ওই টিমে এমবাপ্পের মতো একটা প্লেয়ার আছে, এবং ও ওয়ার্ল্ড কাপটাকে বেছে নেয় আর কি, যে এই স্টেজটায় শাইন করবে আর কি। লাইক অন ক্লাবের একটা ইন্টেন্সিটি থাকে, কিন্তু এই ফ্রান্স টিমের সাথে যখন সে আসে, তখন একটা অন্য লেভেল নিয়েই আসে আর কি, যেটা মেসি রোনাল্ডোর ক্ষেত্রেও নাই আর কি। মানে ওরাও হয়তো ওয়ার্ল্ড কাপে এইরকম একটা নিয়ে কখনো আসে না আর কি, বাট এমবাপ্পে 2টা ওয়ার্ল্ড কাপ এরকম ভাবে আসছে আর কি। তো
বুঝাই যায় যে মানে ওয়ার্ল্ড লেভেলে তার একটা অন্যরকম, আর ফ্রান্স টিমের সাথে তার ওই ইয়েটাও আছে, বন্ডিংটাও আছে যে এখানে পারফর্ম করবো দেশের হয়ে, জিতবো আর কি। তো মানে ফ্রান্স এমনিতেই সুপার টিম, এমবাপে মানে অনেক বড় একটা থ্রেট এই ওয়ার্ল্ড, পুরো সব টিমের জন্য সবাই ফ্রান্সকে অ্যাভয়েড করতে যাবে আর কি। নাভিদের কিন্তু এই কারণে একটু মন খারাপ আছে। এমবাপ্পের একটা জিনিস, হ্যাঁ এটাই আমি একটু বলতে চাই, মানে আই রিয়েলি ওয়ান্ট টু সে দিস, যে এমবাপ্পেকে আমি মানে ওই যে ডেম্বেলেকে যেটা সেকেন্ড অ্যাসিস্টটা করলো, ওকে যে ধরে ফালায় দিল, সেখান থেকে বলটা সে পাস দিল, ও যে জায়গা থেকে পাসটা দিছে রিয়াল মাদ্রিদ ও জীবনে ওই জায়গা থেকে পাস দেয় না, ওখানে থাকেই না, এটা রাগ থেকে বলছি। ও ওখানে থাকেই না, ও তো পিছে নামেই না। বাট ইটস এ ভেরি গুড থিং যে এমবাপ্পে ক্যান অ্যাকচুয়ালি প্লে লাইক দিস, এন্ড আই হোপ লাভ না, রিয়ালে খেলবে না। হোসে মরিনিও এই মানে ইজ টেকিং নোট রাইট নাও। যাই হোক, it's a very good thing, and Mbappe unleashes the beast. মানে he's already a beast, and he elevates himself whenever it's the World Cup আর কি। And আরেকটা জিনিস যেটা আমার মেহেদী ভাই আর আরেফিন ভাইকে প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনারা মানে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে লিওনেল মেসিকে প্লে মেকার রোল ইয়া এই ন্যারেটিভটা হয়তো মিডিয়ার সৃষ্টি বা হচ্ছে যে আমরা এটা মাথার মধ্যেই নিয়ে রেখেছি। সাউথ আমেরিকান কোয়ালিফায়ার্সে হি ওয়াজ দ্য টপ স্কোরার, ওর সেন্ট্রিকই আর্জেন্টিনা খেলেছে, সে থ্রুতেই তারা একদম আনবিটেন এসেছে, সেখান থেকে টপ স্কোরার আনবিটান হিসেবে আসে নাই, আচ্ছা সব মানে Top ওইভাবে না, league, একদম মানে top ক্রুজ table করেই topper এসেছে। ছিল। তো সবচেয়ে বেশি গোল তার থেকে জাস্ট কম গোল ছিল হচ্ছে লুইস ডিয়াজের। তো সেখান থেকে কেন মানে মেসি ইজ অলওয়েজ আ গোল থ্রেট, না বানায় দিবে নইলে গোল দিবে, বাট মানে- বানানোটাই তো কম। লাইক ছোটকাল থেকেই ওর খেলা যখনই দেখছি হি ওয়াজ নেভার মানে গোল স্কোরার, মানে যতই গোল দেখ আর কি, মানে টানা হ্যাট্রিক করতেছে। হ্যাট্রিক মানে বাট মেসি- ওয়েন ইউ হ্যাভ মেসি, খেলাটা তো ওর উপরেই বেস করতে হবে। ইভেন ইফ ইউ হ্যাভ রোনাল্ডো এন্ড এমবাপে ইন দ্য সেম, আমার মানে কাছে খেলাটা হ্যাঁ, কিন্তু হ্যাঁ, মেসি- আমার কাছে- নাভিদের আমার কাছে এখান যেটা থেকে- মনে হয় এখানে সেটা একটা হচ্ছে বলবো। যে মানে ধারণাটা নিয়ে আমি একটু বলতে চাচ্ছি যে মেসি শুধু হচ্ছে ওই প্লে মেকিং রোল, আমার কাছে ওটা মনে হয় না, মানে ও জেনুইন গোল থ্রেট। না মেসির মতো ওরকম ওটা হলো মানে optional। হাফ আপনি- স্পেসে এত না, না, ভালো genuine কোনো goal প্লেয়ার threat। নাই। আপনি চিন্তা করে Optional। দেখেন, ওর হ্যাট্রিকটা চিন্তা করে দেখেন, প্রথম গোলটা চিন্তা করেন, মাঝখান থেকে যেভাবে বলটা পেলো, আমরা সবাই জানি যে ডান সাইড থেকে ও বাম সাইডে গিয়ে ও টপ কর্নার ওখানেই মারবে, ও ওখানেই মেরেছে, সবাই জানে, ডিফেন্ডারও জানে, কিপারও জানে, no one could stop it. না মেসির Second ব্যাপারটা goalটা হলো- was a player who was at the right place at the right time. না কিন্তু এটা কিন্তু ব্যাপারটা ন্যারেটিভ এমন হয় না যে আমি এটা ফুল টাইম মানে- থার্ড গোল মেসি 8 ঘন্টা? হচ্ছে মেসি পার্ট ম্যাজিক। টাইম একটা চাকরি নিলাম, ওটাতে আমার 16 ঘন্টা ডিউটি করতে হইতাছে। তো ব্যাপারটা হচ্ছে যে ওর কাজটা হইতাছে প্লে মেকিং। একটা জিনিস প্লে মেকিং এর আমি যেটা মানে কাছাকাছি দেখেছি, কিছু পাসেস তো অবভিয়াসলি ছিল, লাইন না, ব্রেকিং না, পাসেস আসলে মেসি থেকে ছিল। প্লে একটা যেটা মেকিংটা ছিল যে সেটা খালি হচ্ছে অ্যাসিস্টে হবে তা তো না, হ্যাঁ, মানে হ্যাঁ। পুরো অ্যাটাকটাই বিল্ড হচ্ছে হ্যাঁ, মেসি। অস্ট্রিয়ার সাথে যেটা সেকেন্ড গোলটা ওর ছিল, সে আলভারেজকে পাসটা দিল, ইউজুয়ালি আলভারেজ এগুলো গোলকিপার কাটায় টাটায় বা গোলকিপারের পায়ের তলে দিয়ে পাশে দিয়ে হচ্ছে যে ফিনিশ করে দেয়। আলভারেজ ইজ সুপার স্ট্রাইকার, সে ওখানে করতে পারেনি, মেসির কাছে গিয়ে কাজটা শেষ করতে হয়েছে। তো না, এই একটা জিনিস আমি বলতে মানে পারি যে হ্যাঁ, প্লে প্লে মেকারের কাজ মেকিং কিন্তু ব্যাপারটা অ্যাসিস্টটা দেয়া না, অ্যাসিস্টটা দেয়াই কিন্তু প্লে মেকারের কাজ না আর কি। সেটাই। মানে পুরো মানে মানে- ইউ নিড টু পুল দ্য স্ট্রিংস, আই নো, মানে ওর থ্রু দিয়েই তো যাচ্ছে ও, কিন্তু আলজেরিয়া ম্যাচে কিন্তু নাম্বার 10 হিসাবেই খেলছে, কিন্তু আবার অস্ট্রিয়া ম্যাচে হচ্ছে ফলস 9 হিসাবে খেলছে মেসি। সো দুইটা কিন্তু ডিফারেন্ট রোলই আর কি, ওইভাবে চিন্তা আমার মনে হয় যে যেহেতু আরো সামনে আছে, হয়তো আর্জেন্টিনাও টিকে থাকবে, বাকি দলগুলো টিকে থাকবে, আশা করি বড় দলগুলো, সেগুলো আমরা আলোচনা করবো ছোট ছোট করে, ফার্স্ট রাউন্ডের আগে ছোট ছোট করে কয়েকটা এশিয়ান টিমগুলো হতাশ করেছে এবং সেই তুলনায় আফ্রিকান টিমগুলো অনেক ভালো করেছে। কি মনে হয় প্রান্ত? বা হ্যাঁ, আফ্রিকার তো 10টার মধ্যে 9টা টিম উঠছে এবং এটা হিউজ ব্যাপার আসলে। আর এশিয়ার মধ্যে আমার মনে হয় সাউথ কোরিয়া বাদ যাওয়াটা ওয়াজ রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং। মানে ওদের যে ফর্ম প্লাস যে টিম ছিল সবকিছু মিলায় সাউথ কোরিয়া ওই গ্রুপ থেকে, তাও বি গ্রুপ, মানে প্রথম ম্যাচটা জেতার পরও মানে খুবই ডিসঅ্যাপয়েন্টিং। আর আফ্রিকার টিমগুলো আসলে মানে খুবই সলিড এবং খুবই অর্গানাইজ খেলছে। আপনার কেপ ভার্দে, ঘানা, Ivory আইভরি Coast, কোস্ট, হ্যাঁ এরা মানে খুবই সেনেগাল। সলিড খেলছে। তো সেনেগাল lucky। সারপ্রাইজিং ঠিক না, বাট এটা গুড ফর দ্য গেম আর কি। আফ্রিকার টিমের একটা ব্যাপার আছে, ওদের কিন্তু মানে ম্যাক্সিমাম টিম যদি আপনি দেখেন যে ওরা কিন্তু থার্ড আর কি বেস্ট টিম হয়ে কিন্তু উঠছে। সো মানে একবার গ্রুপ পর্যায়ে শেষ পর্যন্ত কিন্তু বোঝা যাচ্ছিল না যে এতগুলো আফ্রিকান টিম কোয়ালিফাই করবে, এমনকি যদি আপনি দেখেন ডিআর কঙ্গো, সেনেগাল লাস্ট ম্যাচ খেলার আগ পর্যন্ত ওদের পয়েন্ট ছিল 0।
তাদের গোল ডিফারেন্স -2 ছিল, সেখান থেকে তারা ইরাককে 5 গোলে হারিয়ে তারা হলো দেখা গেছে যে 5th টিম হিসেবে কোয়ালিফাই করলো, থার্ড বেস্ট টিম হিসেবে। তো এরকম করে কিন্তু ওদের কিন্তু একটা জিনিস ভালো কি আফ্রিকার টিমগুলো ওরা কিন্তু পরবর্তীতে কামব্যাক করতে পারে, এবং মানে ওই জিনিসটা তারা দেখেছে গ্রুপ মানে ফার্স্ট আমরা দেখেছি যে ম্যাচ ডে 1 এ আফ্রিকান টিমগুলো সলিড খেলছে। সলিড বলতে প্রবাবলি 2টা ম্যাচ জিতছে, 4টা ড্র করছিল আর 3-4 বার মোটামুটি সবাই মোটামুটি সবাই ভালো খেলছিল। হ্যাঁ, কিন্তু সেকেন্ড রাউন্ডে আমরা আবার দেখছি যে তারা কিন্তু একটু পিছিয়ে গেছিল অনেকগুলা ম্যাচ হেরে, কিন্তু আবার কিন্তু তারা ব্যাক করছে, এবং এই জিনিসটা কিন্তু আফ্রিকার টিমগুলো বছরের পর বছর ধরে করে, এবং মানে তাদের যে কামব্যাক করার যে বিষয়টা থাকে, টেন্ডেন্সি থাকে, তো এবারও করেছে, এবং এবার তো মানে ফ্যান্টাস্টিক রেজাল্ট। আপনি যদি একটা কন্টিনেন্ট থেকে 10টা টিমের মধ্যে 9টা টিমই আসে, এইখানে আমি বলবো যে আফ্রিকান টিম মানে করেন অলরেডি একটা ওয়ার্ল্ড কাপের একটা স্টেটমেন্ট রেজাল্ট একটা দিয়ে দিয়েছে। আর এশিয়ান কান্ট্রি সত্যি কথা বলতে গেলে মানে জাপান, সাউথ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার বাইরে এশিয়া থেকে খুব বেশি টিম কেউ কিন্তু এক্সপেক্ট করতেছিল না যে হয়তো বা নেক্সট রাউন্ড যাবে। সেখান থেকে মনে করেন ইরান ছিল হয়তো। ইরান মানে তাদের পারফরমেন্সে মানে যেরকম এনভায়রনমেন্ট ছিল, রনি ভাই বললো যে ওই এনভায়রনমেন্টে তারা কোপ আপ করে যে এত দূর যাবে, 3টা ম্যাচে ড্র ওটাই করবে, অনেক। এটা কিন্তু অনেকে কিন্তু মানে আনবিলিভেবল একটা ব্যাপার। কিন্তু সেখানে কিন্তু সাউথ কোরিয়া ফার্স্ট ম্যাচে যেভাবে চেচিয়ার সাথে কামব্যাক করলো, কিন্তু পরবর্তী 2 ম্যাচে কিন্তু সেভাবে পারফর্ম করতে পারে নাই। সো ইট ওয়াজ কোয়াইট এক্সপেক্টেড রেজাল্ট ফ্রম এশিয়া, বাট আমি বলবো এটা একটা সুপার রেজাল্ট ফ্রম দ্য আফ্রিকান সাইডস। আর কেউ কোনো কিছু নিয়ে কারো আলোচনা করার কোনো কিছু আছে কিনা? সেনেগাল মানে ফ্রান্সের সাথে প্রথম হাফটা যেরকম খেলছে আমার সবচেয়ে ইমপ্রেসিভ লাগছে। পরে গোল মনে পাইনি হচ্ছিল কিন্তু খুব ভালো খেলেছে। কোয়ালিফাই করবে না, পরে মনে হচ্ছে আমার এখানে মানে বলার যে আফ্রিকা কিন্তু আসলে গত 5-6টা বিশ্বকাপ ধরেই they were knocking on the door of মানে সেমিফাইনালস, কোয়ার্টার ফাইনালস, ইভেন 90-তে ক্যামেরুন যেটা করেছে, তারপরে নাইজেরিয়া তো সবসময় একটা খেলে, মরক্কো গতবার করিয়ে দেখিয়েছে সেমিফাইনালে। সো এটা আফ্রিকার কোয়ালিটি যে বাড়ছে দিনের পর দিন, সেটা নতুন কোনো বিষয় না। ইনফ্যাক্ট আমরা ভুলে যাচ্ছি যে ক্যামেরুন এবং নাইজেরিয়ার মতো 2টা টিম আসতে পারে, তারপরেও 10টার মধ্যে 9টা টিম কোয়ালিফাই করেছে। আর আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে আফ্রিকান প্লেয়ার, নাম্বার অফ আফ্রিকান প্লেয়ার্স ইন টপ ইউরোপিয়ান লিগস কম্পেয়ার টু এশিয়ান প্লেয়ার্স, আকাশ পাতাল একটা তফাৎ আছে। সেই কারণেই আফ্রিকার টিমগুলো এত উঠে আসছে এবং ভালো করছে। হ্যাঁ, এটাই মানে জাপান, সাউথ কোরিয়া বা হচ্ছে যে অস্ট্রেলিয়ার কথা যদি আমরা বাদ দিই, এশিয়ার যেসব টিমগুলো ছিল এদের আসলে ইউরোপিয়ান ফুটবলে অন্যান্য যেসব টিম দেখা যাচ্ছে সবাই কিন্তু আসলে লোকাল লিগেই খেলে থাকে। So ওইখানে quality-টা- জাপান, সাউথ কোরিয়ার কয়টা প্লেয়ার ইউরোপে খেলে? জাপানের অনেক প্লেয়ার মানে সাউথ হিসাব কোরিয়ারও করে আছে কিছু। হ্যাঁ, সাউথ জাপান তো অনেক জাপান তো player এখন পায় নাই। প্রচুর, এবং জাপান অনেক প্লেয়ার পায়নি, প্লেয়ার হয়তো সেকেন্ড টিয়ারে Second tier-এ প্লেয়ারে খেলে, হ্যাঁ। কিন্তু আমি বলছি যে জর্ডান বা উজবেকিস্তান বা ইরান বা সৌদি, নিউ কামার। এদের জন্য সৌদির তো ওদের এখন একটা নিজস্ব ভালো একটা লিগ ওরা তৈরি করেছে। সো আজকে আমার মনে হয় আমরা আপাতত আজকের আলোচনাটা এখানে, যেহেতু আরো লম্বা আলোচনা করার সুযোগ আছে, আমরা সেই পর্যন্ত আলোচনা করার আগে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আগামীকাল আমরা আসবো আমাদের পুরনো সেটআপে, অর্থাৎ আমাদের যে লাইভ প্রোগ্রামটা হয় ফিভার পিচ, সেটা নিয়ে আসবো, যেখানে আমরা আজ রাতে যে প্রথম রাউন্ড অফ 32 এর ম্যাচ আছে কানাডা এবং হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকা, সেটা নিয়ে কথা বলবো, সেই ম্যাচে পর্যালোচনা করবো, এবং পরের দিন আমরা দেখবো যে পরের রাতে ব্রাজিল নামবে, জার্মানি নামবে। সো সেই ম্যাচগুলো নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আপনাদেরকে ডেইলি স্টারের সঙ্গে থাকার আমন্ত্রণ জানিয়ে সেখান থেকে আবার বিদায় নিচ্ছি। সো আপনাদের সবাইকেই ধন্যবাদ। থ্যাংক ইউ।